জাপান নদী জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। ঐতিহ্যবাহী শিল্প কারখানার কেন্দ্র হিসেবে সুপরিচিত উত্তর চীনের তিয়ানজিন প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্পে বেশ অগ্রগতি করেছে শহরটি। সম্প্রতি এই শহরের উল্লেখযোগ্য অর্জনের তালিকায় যুক্ত হল আরেকটি স্থাপনা। চীনের প্রথম বড় আকারের ভূমিকম্প সিমুলেশন গবেষণা কেন্দ্র নির্মাণ করা হয়েছে তিয়ানজিনে। চীনে গড়ে তোলা হয়েছে ভূমিকম্পের সিমুলেশন তৈরির একটি সুবিশাল স্থাপনা। থিয়েনজিন ইউনিভার্সিটিতে নির্মিত স্থাপনাটির মূল কাজ হল একটি কাঠামোর ভেতর কৃত্রিম ভূমিকম্প ঘটানো, অর্থাৎ কোন মাত্রায় ভূমিকম্প ঘটলে একটি বড় ভবনে কেমন প্রভাব পড়বে তা আগে থেকেই বুঝতে পারা যাবে এতে। আবার ঠিক কিভাবে একটি ভবন নির্মাণ করলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়ানো যাবে সেটাও জানা যাবে 10 তলা উঁচু এ কাঠামোর মাধ্যমে। স্থাপনাটি 31 মিটার উঁচু ও লম্বায় 43 মিটার, পুরোটার দৈর্ঘ্য 120 মিটার। এর কেন্দ্রে থাকা ঝাঁকুনি টেবিলটির আকার 20 বাই 16 মিটার। সিমুলেশন ঘটানোর জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1350 টন। 9 মাত্রার ভূমিকম্পের সিমুলেশন ঘটানো যাবে এখানে। কোনো একটি কাঠামোর ভূমিকম্প সহনশীলতা নিয়ে গবেষণা করতে বা কোনো প্রকল্পের নকশা ও তা নির্মাণের আগে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এ ধরনের ভূমিকম্প সিমুলেটর ব্যবহার করে। সারা বিশ্বে ঘটে যাওয়া 4700টিরও বেশি রেকর্ড করা ভূমিকম্পের সিমুলেশন ঘটাতে পারবে এই স্থাপনা। সেই সঙ্গে সম্ভাব্য কাঠামোর ক্ষতি ও ধ্বংসযজ্ঞও পরিমাপ করতে পারবে এটি। এখানকার সিসমিক তথ্য সংগ্রহে ব্যবহার করা হচ্ছে উচ্চমানের নির্ভুল সেন্সর। আমরা 500টিরও বেশি সেন্সর ইনস্টল করেছি। সেন্সরগুলো নির্ভুল ফল দেয়। অবকাঠামোগত বিকৃতি পরিমাপের জন্য যে সেন্সর ব্যবহার করি তাতে 0.1 মিটারেরও পরিবর্তন ধরা পড়ে, যা আমাদের চুলের ব্যাসের চেয়েও ছোট। প্রতিটি সেন্সর সেকেন্ডে প্রায় 1000 বার তথ্য রেকর্ড করতে পারে এবং ডেটা কন্ট্রোল রুমে পাঠাতে পারে। এতে করে গবেষকরা ভূমিকম্পের সময় ভবনের স্থানচ্যুতি ও বিকৃতি বুঝতে পারবেন অনেক দ্রুত ও সহজে। সিমুলেটর সেন্টারটির মাঝে আছে মূল ঝাঁকুনি টেবিল, যা একটি হাইড্রোলিক অ্যাকচুয়েটরের মাধ্যমে পরিচালিত হয়। গবেষকরা জানালেন এতে মোট 46টি অ্যাকচুয়েটর রয়েছে। উলম্ব অ্যাকচুয়েটরগুলোর সর্বাধিক আউটপুট ক্ষমতা 450 টন এবং অনুভূমিক আউটপুট 250 টন। এগুলোর নির্ভুলতার মাত্রাও 0.1 মিলিমিটারের মধ্যে থাকে। এখানে আছে বিশ্বের একমাত্র পরীক্ষামূলক যন্ত্র, যা 2টি আন্ডার ওয়াটার স্টেশনের সঙ্গে সিসমিক তরঙ্গ এবং স্রোতের সিমুলেশন করতে সক্ষম। এটি পানির 3 মিটার গভীরেও কাজ করতে পারে। এটি দিয়ে আমরা ক্রস সি ব্রিজ এবং অফশোর উইন্ড পাওয়ারের ক্ষেত্রে ভূমিকম্পের সিমুলেশনের গবেষণা পরিচালনা করতে পারি। একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে থিয়েনজিনে অত্যাধুনিক ড্রেজিং জাহাজ থিয়েনখুনো চালু হয়েছে। সম্প্রতি যা ড্রেজিং খাতে এরই মধ্যে দেখিয়েছে প্রযুক্তিগত দক্ষতা। থিয়েনজিন শিপইয়ার্ডে নির্মিত ড্রেজারটিতে একটি স্মার্ট আর্টিকুলেটেড কাটার এবং দক্ষ বালু পাম্পিং সিস্টেম রয়েছে, যা নির্ভুলভাবে দ্রুত গতিতে সমুদ্রতলের শিলা ও পলি খনন করতে পারে। ইস্পাতের তৈরি 4 ধরনের বিশেষ কাটার দিয়ে সজ্জিত জাহাজটি ঘণ্টায় 6000 ঘনমিটার বালি তুলতে পারে এবং বিভিন্ন ধরনের মাটি ও শিলার স্তর পর্যালোচনা করে নানা ধরনের কাজ করতে পারে। এটি চালু হওয়ার পর থেকে অত্যাধুনিক ড্রেজিং জাহাজটি
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী দেশগুলোতে বন্দর নির্মাণ, দ্বীপের রূপান্তর এবং নদী ড্রেজিংয়ে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের একটি বৈজ্ঞানিক অভিযান দল সম্প্রতি ছিংহাই সিজাং মালভূমিতে সুবিশাল একটি বরফের স্তর নিয়ে গবেষণা করেছেন। বিজ্ঞানীরা জানালেন, এই বরফের খণ্ডটি এশিয়ার জলের টাওয়ার নামে পরিচিত। চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী ও হ্রদের জন্মস্থান এই বরফখণ্ড। আবার সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনীতিও অনেকটা নির্ভর করছে এই বরফাঞ্চলের পরিস্থিতির উপর। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। বিস্তীর্ণ জায়গা জুড়ে বরফের স্তর। ছিংহাই সিজাং মালভূমির এই বরফের স্তর পরিচিত এশিয়ার জলের টাওয়ার নামে। সম্প্রতি এই জলের টাওয়ারের খোঁজ পেয়েছেন চীনের একটি গবেষণা দল। এই অঞ্চলে অবস্থিত ফুরোকখাংরি নামের বিশ্বের বৃহত্তম হিমশৈল। এই ফুরোকখাংরির গড় উচ্চতা ৫,৭৪৮ মিটার। এর সর্বোচ্চ বিন্দুটি পৌঁছেছে ৬,৩৭০ মিটারে। এছাড়া সিজাংয়ের বৃহত্তম হ্রদ সিলিং এবং দ্বিতীয় বৃহত্তম হ্রদ নামৎসো। পাশাপাশি ইয়াংজি নদী, নুচিয়াং নদী এবং ইয়াংলু চাংপো নদী। আর এইসব নদী, হ্রদ ও হিমশৈলের উৎপত্তিস্থল এই বরফখণ্ড। এই অঞ্চলের জলবায়ু মিশ্র প্রকৃতির এবং পরিবর্তনশীল। পাশাপাশি এখানকার বাস্তুতন্ত্র খুবই সংবেদনশীল। অন্যদিকে এই অঞ্চল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও একটি গুরুত্বপূর্ণ এলাকা। তাই এ অঞ্চলে অভিযানের সময় গবেষণা দলটি বিভিন্ন সময়ে জলবায়ু রেকর্ড করতে ভিন্ন ভিন্ন গভীরতায় বরফের স্তরগুলো খুঁড়েছে। এই বরফের স্তর খোঁড়া করা হয় রাতে ও ভোরের দিকে, কারণ এই সময় তাপমাত্রা যথেষ্ট কম থাকে। বিজ্ঞানীরা জানান, বরফের স্তরগুলো বিশ্বব্যাপী জলবায়ু এবং পরিবেশগত পরিবর্তনের গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে কাজ করবে। এখানকার গাঠনিক উপাদান ও বরফ স্তরের মাঝে থাকা ফাঁপা অংশগুলো থেকেও চীনা গবেষকরা পৃথিবীর প্রাচীন জলবায়ু সম্পর্কে জানতে পারবেন। বিশেষ করে বরফের মাঝে আটকে থাকা বুদবুদগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা এই অঞ্চলের বায়ুমণ্ডল সম্পর্কেও জানতে পারবেন। বিশেষ করে 1000 বছর ধরে সেখানকার কার্বন ডাই অক্সাইডের মাত্রা সম্পর্কেও জানা যাবে এ গবেষণায়। হিমশৈলে এ বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করেন চাইনিজ একাডেমি অফ সায়েন্সের শিক্ষাবিদ এবং অভিযানের প্রধান ইয়াও থানতং। সঙ্গে ছিলেন আমেরিকান হিমশৈল বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ লনি থমসন। এই সময়ে তারা হেলিকপ্টারে করে রাডারের মাধ্যমে হিমশৈলের পুরুত্ব পরিমাপ করেছেন। তারা দেখেছেন গেল 50 বছরে ফুরোকখাংরি হিমশৈলের পুরুত্ব কমেছে 10%। এই হিমশৈলের লবণ ও সরে যাওয়ার মাত্রা নির্ভর করে এর উচ্চতার উপর। উচ্চতা যত বেশি হবে, পরিবর্তনের হার তত কম হবে। আবার হিমশৈলের উচ্চতা কম হলে বরফ জমা হয় বেশি, এতেই নদীর উৎপত্তি হবে। গত 40 বছরে ছিংহাই সিজাং মালভূমিতে হিমশৈলের গলে যাওয়ার গতি দেখে গবেষকরা জানালেন, পুরো খাংরি হিমশৈলের গলনের হার এই মালভূমির সামগ্রিক গলনের চেয়ে কম। এই হিমশৈলের ঘন ঘন তাপমাত্রা পরিবর্তনের কারণে আমাদের ড্রিল করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। ছিংহাই সিজাং মালভূমিতে সুবিশাল এই বরফের স্তর নিয়ে গবেষণা চলবে আগামী মাস পর্যন্ত। আফরিন মিম, সিএমজি বাংলা। মহাকাশ জয়ে একের পর এক নতুনত্ব এনে তাক লাগিয়ে দিচ্ছে চীন। পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের হুজৌ সিটির বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন তরল অক্সিজেন ও মিথেন চালিত এমন একটি রকেট ইঞ্জিন, যা একবার নয়, ব্যবহার করা যাবে একাধিকবার।
চীনে চালু হয়েছে পুনরায় ব্যবহারযোগ্য রকেটের ব্যবহার। কক্ষপথে স্যাটেলাইট বা নভোচারীদের পাঠিয়ে যে রকেট আবার নেমে আসতে পারবে অবতরণ কেন্দ্রে। এবার চীনা তরুণ বিজ্ঞানীরা সেই রকেটের জন্যই তৈরি করেছেন এমন এক ইঞ্জিন যা অক্সিজেন ও মিথেনের সমন্বয়ে বিশেষ তরল জ্বালানিতে চলবে। সম্প্রতি চীনের পুনঃব্যবহারযোগ্য রকেট চু-ছুয়ে-3 উত্তর পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে 10 কিলোমিটার উঁচুতে উঠে আবার সফলভাবে অবতরণ করেছে। চীনের অন্যতম একটি বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ল্যান্ড স্পেসের তরুণ গবেষকরাই আছেন এ সাফল্যের নেপথ্যে। বাণিজ্যিক মহাকাশ শিল্পের ধারণাটি আজকের মতো সুপরিচিত ছিল না, তবে এ শিল্পে প্রবেশের সুযোগটি এখনও বেশ আকর্ষণীয়। ল্যান্ড স্পেস হল চীনের প্রথম কোম্পানি যারা 2017 সালে তরল জ্বালানি চালিত রকেট তৈরি করেছে। ওই সময় থেকেই কোম্পানিটি তরল অক্সিজেন ও মিথেন নিয়ে পরীক্ষা চালিয়ে আসছে। এমনকি তখন থেকেই প্রতিষ্ঠানটি রকেট ইঞ্জিন উৎপাদনের ঘাঁটি হিসেবে বেছে নিয়েছিল হুচৌ শহরকে। তরল অক্সিজেন মিথেন রকেট ইঞ্জিনগুলো সলিড প্রোপেলেন্ট ব্যবহার করা রকেটের চেয়ে আরও বেশি কার্যকর। আমরা চীনে প্রথম রকেট তরল জ্বালানি ব্যবহার করেছি, এতে আমরা অগ্রগামী। গবেষকরা বলছেন নতুন এই ইঞ্জিনের জ্বালানি থেকে পরিবেশ দূষণ হবে না, তাই পুনর্ব্যবহারযোগ্য রকেটের জন্য এই ইঞ্জিনটি বেশ গুরুত্বপূর্ণ। তরল অক্সিজেন ও মিথেন পরিবেশ বান্ধব জ্বালানি। মিথেন যখন অক্সিজেনের সঙ্গে জ্বলে তখন এটি পানি ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা বায়ুমণ্ডলকে খুব একটা দূষিত করবে না। 2021 সালে চেচিয়াংয়ে রকেট অ্যাসেম্বলিং কেন্দ্র নির্মাণ সম্পন্ন করেছিল ল্যান্ড স্পেস। তরল জ্বালানির রকেট ইঞ্জিন উৎপাদনে চীনের প্রথম স্বয়ংসম্পূর্ণ শিল্প চেইনের বিকাশ ঘটেছিল ল্যান্ড স্পেসের তরুণ গবেষকদের হাত ধরে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। চীনের উত্তর পূর্ব প্রান্তের প্রত্যন্ত গ্রাম বেইজি। -52 ডিগ্রিরও নিচে নামে এখানকার তাপমাত্রা। হেলংজিয়াং প্রদেশের গ্রামটি এক সময় ছিল বিচ্ছিন্ন ও অনুন্নত। চীনের শীতলতম অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এই বেইজিতে সম্প্রতি প্রশাসনের উদ্যোগে হয়েছে অবকাঠামোগত উন্নয়ন, যে কারণে গ্রামটিতে বেড়েছে পর্যটকের আনাগোনা। উত্তর পূর্ব চীনের প্রত্যন্ত গ্রামগুলো এখন ব্যস্ত পর্যটন গন্তব্য। প্রশাসনের উদ্যোগে কাঠামোগত পরিবর্তন ও সংস্কারের ফলে এখানে বেড়েছে পর্যটকের আনাগোনা। সেই সঙ্গে স্থানীয় কিছু সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি আছেন যাদের ভিডিও দেখে উত্তরাঞ্চলে ভিড় করছেন অতিথিরা। বিশেষ করে স্থানীয়দের পোস্ট করা গ্রামীণ মাছ ধরার ভিডিওগুলো দেখেও আগ্রহী হচ্ছেন অনেকে। হেইলংচিয়াংয়ের মোহে শহরের উত্তরের বেইচি গ্রামকে বলা হয় চীনের উত্তর মেরু। কখনো এখানকার তাপমাত্রা -52 ডিগ্রিরও নিচে নেমে যায়। সেখানে আছেন শিরুইচুয়ান নামে এক স্থানীয় হোমস্টে ব্যবসায়ী। 14 বছর ধরে বেইচিতে হোমস্টে ব্যবসা চালাচ্ছেন সে। বললেন এই অঞ্চলে পর্যটনের উন্নতি সর্বোচ্চটাই করেছে স্থানীয় প্রশাসন, তাই করেছে পথঘাট এমনকি বিমানবন্দরও। এতেই বেড়েছে পর্যটক। ফুইওয়ানের স্থানীয় মৎস্যজীবী লু শিয়াওর জীবন বদলে গেছে লাইভ স্ট্রিমিংয়ের আশীর্বাদে। ইন্টারনেটের কারণে বেড়েছে তার আয়, বেড়েছে জনপ্রিয়তাও। সম্প্রতি আমার শহর ফুইওয়ানে পুরোপুরি ইন্টারনেট সংযোগ এসেছে।
উসুলি নদীতে মাছ ধরার সময় লাইভ স্ট্রিম করতে পারি, মাছ ধরার আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে পারি এবং মাছ বিক্রিও করতে পারি। এখানে নেটওয়ার্ক বেশ স্থিতিশীল। উসুলিতে মিঠা পানির মাছ আছে অনেক। আগে দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে স্থানীয় অর্থনীতিকে বেশ বাধার মুখে পড়তে হতো, কিন্তু বিষয়গুলো এখন ভিন্ন। লু যখন মাছ ধরে তখন তার স্ত্রী স্মার্টফোনে লাইভ স্ট্রিমিং করেন। আবার এখন উন্নত পরিবহন ও ডেলিভারি পরিষেবার কারণে স্থানীয়দের পণ্য বিক্রিও বেড়েছে, বদলে গেছে তাদের জীবনযাত্রার মানও। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনে দিন দিন বাড়ছে ভিডিও গেমের বাজার ও চাহিদা। সে ধারাবাহিকতায় সাংহাইতে সম্প্রতি চালু হল চীনের সবচেয়ে বড় ভিডিও গেম জাদুঘর। চলুন ঘুরে আসা যাক শিহুই জেলার ভিডিও গেম মিউজিয়াম অফ CATPA বা চায়না অডিও ভিডিও অ্যান্ড ডিজিটাল পাবলিশিং অ্যাসোসিয়েশন থেকে। যারা ভিডিও গেমস খেলতে ভালোবাসেন তাদের জন্য সুখবর এলো সাংহাই থেকে। শহরটির সুহুই জেলায় সম্প্রতি চালু হলো সুবিশাল একটি ভিডিও গেম জাদুঘর। 2000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এ জাদুঘরে দেখা যাবে 5000-এরও বেশি ভিডিও গেম সংক্রান্ত জিনিসপত্র। তালিকায় রয়েছে গেম কনসোল, পুরনো পার্সোনাল কম্পিউটার, গেমিং সফটওয়্যার, গেম সংক্রান্ত বই ও পত্রিকা। জাদুঘরটির পুরো নাম ভিডিও গেম মিউজিয়াম অব চায়না অডিও ভিডিও অ্যান্ড ডিজিটাল পাবলিশিং অ্যাসোসিয়েশন। 4টি ভাগে ভাগ করা হয়েছে জাদুঘরটিকে। এখানে আলাদা আলাদা করে দেখানো হয়েছে ইলেকট্রনিক গেমের সূচনা পর্ব, কনসোল গেমের বিকাশ, কম্পিউটার গেমের অগ্রগতি এবং চাইনিজ ভিডিও গেমের ধারাবাহিক এগিয়ে চলার নানা নিদর্শন। এখানে যারা বেড়াতে আসছেন তাদের কেউ আসছেন ভিডিও গেমের ইতিহাস জানতে, কেউ আবার বন্ধুদের সঙ্গে নিয়ে আসছেন শৈশবের পুরনো গেম দেখে নস্টালজিক অনুভূতি পেতে। আমার মনে হচ্ছে আমি শৈশবে ফিরে গিয়েছি, মনে হলো এটা একটা টাইম টানেল। জাদুঘরটিতে আছে বিশ্বের প্রথম বাণিজ্যিক হোম ভিডিও গেম কনসোল ম্যাগনাভক্স ওডিসি, যা যুক্তরাষ্ট্রে 1972 সালের সেপ্টেম্বরে ও পরের বছর বিদেশের বাজারে এসেছিল। সাদা, কালো ও বাদামি বক্স নিয়ে গঠিত এই ওডিসি টেলিভিশনে সংযুক্ত থাকে। সঙ্গে আছে দুটি আয়তাকার কন্ট্রোলার। এটি প্রথম হোম ভিডিও কনসোল যা 1972 সালে তৈরি হয়েছিল। খেলোয়াড়দের এই স্বচ্ছ স্তরটিকে টেলিভিশনে রাখতে হবে, এরপর খেলার জন্য কনসোলটিকে টিভিতে সংযুক্ত করতে হবে। জাদুঘরটিতে 20টি ইন্টারেক্টিভ জোন রাখা হয়েছে। এখানে দর্শকরা শুরুর দিককার আর্কেড মেশিন, হোম কনসোল এবং হ্যান্ডহেল্ড ডিভাইসে ক্লাসিক ভিডিও গেমগুলো খেলতে পারবেন। আবার সাম্প্রতিক চীনা সুপারহিট ব্ল্যাক মিথ উখং গেমটিও খেলা যাবে এখানে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।